নমস্কার সবাইকে। আমি শ্রী অনিমেষ কর্মকার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটি যাচাইকরণের ফর্ম। তো এই ফর্মের ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোচনা করতে এসেছি এবং ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা আমি জানাতে এসেছি। তো শুনুন ভালো করে, ঠিক আছে? এই আয়ুষ্মান ভারতের এই ফর্মগুলো কিন্তু আপনাদের বাড়ি বাড়ি আশাকর্মীরা এসে কিন্তু দিয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলেন? আপনাদের এলাকার যেসব আশাকর্মী আছে আপনাদের বাড়িতে এসে কিন্তু দিয়ে যাচ্ছে এই ফর্মগুলি। এবারে আপনি বলবেন কাদের দিচ্ছে? দেখুন এখানে লেখা আছে AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা, SPEECH অর্থাৎ বিশেষ অগ্রাধিকার পরিবার, আর PEECH মানে অগ্রাধিকার পরিবার। অর্থাৎ AAY, SPEECH এবং PEECH যাদের রেশন কার্ড আছে শুধুমাত্র তাদেরই কিন্তু বাড়ি বাড়ি এই ফর্মগুলো দিয়ে যাচ্ছে। ওকে, 1 নম্বর পয়েন্ট আপনাদের কমপ্লিট হলো। এরপর দ্বিতীয় কোশ্চেন হলো, যেই ফর্মটা কিন্তু সবার বাড়ি বাড়ি আসছে এতে কিন্তু আগে থেকেই কিন্তু তার নির্দিষ্ট ডিটেলস কিন্তু দেওয়া থাকছে। যার নামে ফর্মটা আসছে তার নাম, আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, ফোন নম্বর সবই কিন্তু এতে দেওয়া থাকছে। শুধু কিছু কিছু 2-1 জায়গায় কিছুটা আপনাকে ফিল আপ করে নিতে হবে, আর কিছু টিকমার্ক আছে সেগুলো করতে হবে। তো 2 নম্বর পয়েন্ট গেল। এবার 3 নম্বর পয়েন্ট, কিছু কিছু জায়গায় কিন্তু ভুল ধারণা দেওয়া হচ্ছে। এই একটা ফর্মেই কিন্তু আপনাদের পুরো ফ্যামিলির জন্য নয়। আপনাদের ফ্যামিলিতে যদি 4 জন কিংবা 5 জন থাকে তাহলে কিন্তু সেই 5 জনের নামেই ফর্ম আসবে, ঠিক আছে? এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা পরিবারের যে কজন আছে সবার নামে নামে এরকম ছাপিয়ে চলে এসছে। অর্থাৎ প্রথমে এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো পরিবারের প্রধান, এর পিছনে আরেকটা ফর্ম আছে সেটা হলো তারপরে পরিবারের সদস্য যেরকম পরপর আছে সেই রকম। এবারে 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমার ধারণা অনুযায়ী এটা হয়তো হতে পারে যে অন্নপূর্ণা যোজনার জন্য যে পারিবারিক তথ্য দেওয়া হয়েছে মনে হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এই ফর্মটা তৈরি করা হয়েছে, কারণ এত ডিটেলস কিন্তু ওরা আগে থেকে ভরে দিচ্ছে। তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওই অন্নপূর্ণা যোজনার কিন্তু ডিটেলসগুলো এখানে ওরা ফিল করে দিচ্ছে কিছু কিছু। যেমন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা কিন্তু এই ফর্মটি দেখতে পাবেন বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। যে কজন মেম্বার থাকুন না কেন সেই কজনের নামেই কিন্তু এই ফর্মটি দিয়ে যাচ্ছে। নামে কিন্তু ছাপানো, একটা ফর্মে কিন্তু সবার না। অনেক জায়গায় কিন্তু ভুল ধারণা দেওয়া হচ্ছে যে একটা ফর্মে সবার লিখতে হবে, না একদমই না। সবার জন্য আলাদা আলাদা ফর্ম আছে। তো চলুন কিভাবে হচ্ছে দেখে নিই। এখানে দেখছেন প্রথমে আমি না কিছু কিছু জায়গা ব্লার করে রেখেছি, তার মানে সেই জায়গাগুলোতে কিন্তু পার্সোনাল ডিটেলস আছে, সেই কারণে আপনারা বুঝে নেবেন সেই জায়গাগুলো ব্লার করা। তো এই যে ঘরটি দেখছেন এই ঘরটিতে কিন্তু কিউআর কোড আছে, ঠিক আছে? এখানে কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমেই কিন্তু পুরো ডিটেলসটা জানা যাচ্ছে। তো এই কারণে এটা ব্লার করা আছে, এটা কিউআর কোড থাকছে। এরপর কি, এরপর এই জায়গাটায় একটা দেখছেন নাম্বার আছে, এই নাম্বারটা হলো ফর্ম নাম্বার, অর্থাৎ হয়তো এটা ফর্ম নাম্বার হিসেবে, কারণ এখানে কিন্তু কিছু জানানো নেই তো যে কী নাম্বার। তো এটা বুঝে নেওয়া হচ্ছে যে এটা হয়তো এই ফর্মের নাম্বার, ওটা অতটা ইম্পর্টেন্স না, তবুও আপনারা এটা তুলে রাখবেন। এরপর এটা বলছে তারিখ, দিন, মাস, বছর, মানে কি? অর্থাৎ আপনি যেদিন জমা দিচ্ছেন সেই দিনের প্রথমে হচ্ছে দিন, কত তারিখ, তারপর মাস, কোন মাস চলছে সেই নাম্বারটা, এবং বছর সেই 2026 বছর, 2026 সাল, সেই সালটা দিয়ে দিতে হবে। ওকে, এরপরে দেখুন কিছু কিছু তথ্য আছে। আবেদনকারীর তথ্য হিসেবে প্রথমে আছে আধার নম্বর। তো এই যে আধার নম্বর বলেছে তার মানে কিন্তু এখানে কিন্তু যার নামে এসছে অর্থাৎ বাড়ির প্রধানেরটাই তো প্রথমে থাকবে। তো এখানে কিন্তু তার আধার নম্বরটা পুরো দেওয়া আছে, এখানে পুরো ছাপিয়ে দেওয়া আছে, আপনার লিখতে হবে না। ওকে, এরপরে পরের ঘরে আছে আবেদনকারীর নাম, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু যে আবেদন করবে তার নামটা কিন্তু অটোমেটিক চলে এসছে। এই কারণেই কিন্তু ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা পরিবারের তথ্য নিয়ে নেওয়া হচ্ছে, এর পরবর্তীতে যেসব ফর্ম আসবে সেগুলিতে আর বেশি ফিল আপ করতে লাগবে না, মানে আগে থেকে ফিল আপ করা থাকবে, শুধুমাত্র কিছু ডিটেলস দিয়ে দিলেই হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা সেই কারণেই কিন্তু সেইভাবে এসছে, অর্থাৎ এখানে কিন্তু আগে থেকেই সব কিছু পূরণ করা আছে। তার মানে কি, ওই তথ্যগুলো তারা পেয়ে গেল। এবার ফ্যামিলি হিসাবে তারা যত ফর্ম ছাড়ুক, যে কোনো প্রকল্প আসুক না কেন, সেই প্রকল্পের মধ্যে কিন্তু আগে থেকে নাম চলে আসবে। এতে কি হবে, 1 নম্বর পয়েন্ট, এতে সেই
চুরি করাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একজনের নামে যে ৩-৪টে করে ফর্ম জমা দিয়ে তারা টাকা তুলছে বা নিচ্ছে, সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন না, কিন্তু নামে নামে এসে যাচ্ছে। তার মানে তো নামে নামে এসে যাওয়া মানে তার নামে একটাই ফর্ম চলে এসেছে, তার মানে সে আর কিন্তু কিছু করতে পারছে না। ওই কারণে কিন্তু এটা খুবই একটা ভালো কাজ হয়েছে। এরপরে দেখুন আছে রেশন কার্ড নম্বর। অর্থাৎ রেশন কার্ডের যে নম্বর, সে আবেদনকারী রেশন কার্ড নম্বরটাও কিন্তু এখানে তুলে দেওয়া আছে। এরপরে আপনারা দেখতে পাবেন রেশন কার্ড বিভাগ। অর্থাৎ এই যে যেটা দিয়েছে ফর্মটা, সে কোন রেশন কার্ডের অন্তর্ভুক্ত। অর্থাৎ AAYতে আছে, না SPEECH নাকি PEECH, সেখানে না এই ঘরগুলোতে টিক মারা থাকবে। যেটা হবে সেটাতে শুধু টিক মারা থাকবে। ওকে, চলুন পরবর্তী নিচের দিকে যাই। এরপরের পয়েন্টগুলো আপনারা দেখতে পাবেন নিচে কিন্তু আরও পয়েন্ট আছে, যেখানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে আধার সংযুক্ত মোবাইল নম্বর। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। কিছু কিছু ফর্মে এই ফ্যামিলি মেম্বারেরই কিছু কিছু ফর্মের মধ্যে তার মোবাইল নাম্বারটাও লিখে দেওয়া থাকছে, আবার কিছু জনের দেওয়া থাকে না। সেটা কোনো ব্যাপার না, আপনি মোবাইল নাম্বারটা লিখে দেবেন যেটা আধার কার্ডের সাথে আছে অবশ্যই সেটা। এবারে লিঙ্গ, অর্থাৎ এটাও কিন্তু টিক ওরা আগে থেকেও মেরে দিচ্ছে যে তিনি পুরুষ না মহিলা, কিন্তু প্রত্যেকটা যেটা থাকছে সেটাতে কিন্তু তারা আগে থেকেই টিক মেরে দিচ্ছে। এরপর জন্ম তারিখ, অর্থাৎ জন্ম তারিখ, এই যে আবেদন করছে যে তার জন্ম তারিখটাও কিন্তু এখানে পুরো ফিল করে দেওয়া থাকছে। ঠিক আছে, তার জন্ম তারিখটাও কিন্তু এখানে পুরো ফিল করে দেওয়া থাকছে আগে থেকেই। এরপর এখানে বলছে সম্পূর্ণ বাড়ির ঠিকানা, অর্থাৎ সম্পূর্ণ বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম, ওয়ার্ড প্রত্যেকটা। ওই যে আমরা প্রত্যেক জায়গায় লিখি না ফর্ম ফিলাপের সময়, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে পিন নম্বর, এস্টেট, তো সেইগুলো আপনি কিন্তু থেকে থেকে ফিল আপ করে দেবেন। খুব সুবিধা হবে, এটা কোনো ব্যাপার না। শুধু এইটুকুনিই কিন্তু আপনাকে ফিল আপ করতে হচ্ছে, আর কিছুই ফিল আপ করতে হচ্ছে না। দেখুন আর একটু তথ্য দিতে হবে। এবার নিচে কি দেখতে পাচ্ছি, জেলা। এখানে কিন্তু জেলাটা আপনার আগে থেকে দেওয়া থাকছে। এরপরে ব্লক, কোন ব্লক বা কোন পৌরসভার আন্ডারে সেইটাও কিন্তু এখানে লিখে দেওয়া হচ্ছে। এরপর গ্রাম পঞ্চায়েত না কোন ওয়ার্ড, সেই ওয়ার্ডের বাসিন্দা হলে এখানেও কিন্তু সেই নামটা আগে থেকে লিখে দেওয়া থাকছে। পরিবারের প্রধানের নাম, এখানে কিন্তু পরিবারের প্রধানের নামটাও কিন্তু লিখে দেওয়া থাকছে। এবার এটা আপনাকে লিখতে হবে মোট পরিবারের সদস্য। ঠিক আছে, মোট পরিবারের সদস্য মানে এই পরিবারের সদস্য মোট কতজন আছে। অর্থাৎ এখানে আপনি নাম্বারিং করে দেবেন, 4 জন, 2 জন, 6 জন, 8 জন, 5 জন, যা যা হবে সেখানে কিন্তু এটা লিখে দিলে হয়ে যাবে। আর একটা অপশান আছে এখানে প্যান নাম্বার, এইটা দেওয়া থাকছে না, এটা আপনাকে লিখে দিতে হবে, প্যান নাম্বারটা এখানে তুলে দিতে হবে। ওকে, তো এবারে নিচে আরও কিছু ইনফরমেশান আছে, সেগুলো চলুন দেখে নিই। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বলছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে। অর্থাৎ যদি এই ফর্মটি যার নামে এসছে সে যদি 18 বছরের উপরে হয় তাহলে এই ঘরটা ফিল আপ করতে হবে। কি এপিক নম্বর মানে হচ্ছে ভোটার কার্ডের যে নম্বর, ছবির ওপরে দেখবেন একটা ভোটার কার্ডের নম্বর থাকে, সেই নম্বরটা এখানে লিখে দিচ্ছেন। এসি নম্বর, অর্থাৎ আপনার বিধানসভা, কোন বিধানসভার আন্ডারে আপনি ভোট দেন সেই নম্বরটা শুধু লিখে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা একটা নম্বর থাকে। আমাদের এখানে যে 1 2 3 4 করে প্রত্যেকটা দেখবেন আপনাদের ভোটার কার্ডের পিছনে এটা লেখা থাকে। ঠিক আছে, কোন বিধানসভা ক্ষেত্র আর নাম্বার, আপনি এখানে নম্বর চেয়েছে নম্বরটা দিয়ে দিলেই হয়ে যাবে। পার্ট নম্বর, আপনি ভোট দিয়েছেন কোন পার্ট, এবং ক্রমিক নম্বর, এই যে ক্রমিক নম্বর মানে আপনার ওই ভোটার লিস্টে কত নম্বরের নাম ছিল। এবারে এগুলো পাবেন কোথায়, এখন কি ভোটার লিস্ট খুঁজতে বসবেন না, আপনাদের ভোটের আগে কিন্তু একটা ভোটার স্লিপ দিয়ে গিয়েছে দেখবেন, সেই ভোটার স্লিপের মধ্যেই কিন্তু সব তথ্য দেওয়া আছে। ভোটার স্লিপের মধ্যে দেখবেন এপিক নম্বর দেওয়া থাকে, এসি নম্বরও দেওয়া আছে অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে, পার্ট নম্বরও দেওয়া থাকে, সেখানে পার্ট নম্বর বা অংশ নম্বর বলে লেখা থাকে। ক্রমিক নম্বর, ক্রমিক নম্বর মানে আপনার ওখানে কিন্তু ক্রমিক নম্বর অর্থাৎ কত নম্বরে আপনার নামটা আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন ওই লিস্টের মধ্যে, ওই যে ছোট্ট একটা দিয়ে গিয়েছিল কাগজ, হ্যাঁ, ওইটার মধ্যে কিন্তু আপনি এই 4টেই পেয়ে যাচ্ছেন। এরপর আপনি দেখুন নিচে একটা ডিটেলস আছে স্বাস্থ্যসাথীর বিবরণ। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথীর ইউআরএন নম্বর 17টা ডিজিট আছে দেখবেন, স্বাস্থ্যসাথী কার্ডে 17টা নাম্বারের একটা ডিজিট থাকে, সেই ডিজিটগুলো 17টা ডিজিট আপনাকে এখানে কিন্তু পূরণ করে দিতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা। এরপর দেখুন নিচে একটা রিসিপ্ট কপি বলে একটা কেটে দেওয়ার একটা রিসিপ্ট কপি বলে একটা আছে। ঠিক আছে, এখান থেকে কেটে দেবে আপনাকে, কারা, আশাকর্মীরাই নিয়ে যাবে, তারাই এটা আপনাকে সিগনেচার করে দিয়ে দেবে। কি আছে, আধার নম্বরটা আগে থেকে তুলে দেওয়া আছে, আবেদনকারীর নাম দেওয়া আছে, রেশন কার্ডের নাম্বারটা আছে, আর লিঙ্গ পুরুষ মহিলা যা হবে তাই লিখে দেওয়া আছে, এবং নিচে জন্ম তারিখটাও আর একবার দেওয়া আছে। আর এখানে দিন মাস বছর অর্থাৎ
দিন মাস বছর হিসেবে। আর নিচে যে দেখছেন আরেকটা ব্লার করে রাখা আছে, এই জায়গাটায় কী আছে বলুন তো? এই জায়গাটায় আছে একটা বারকোড আছে, ঠিক আছে? বারকোড দেওয়া, সেটাতেও কিন্তু স্ক্যান করে জানা যাবে যে আপনার কী কী তথ্য জমা পড়েছে। এটা হলো ফার্স্ট পেজ। এক একজনের নামে কিন্তু দুটো করে পেজ, দুটো করে পেজ মানে কি, একটা এপিটে থাকছে আর একটা ওপিটে থাকছে, এরকম দুটো করে পেজ থাকছে। এবার এই দুটো করে পেজের মধ্যে পরের নেক্সট পেজে কী আছে চলুন দেখে নিই। নেক্সট পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলছে বাতিল করার মাপকাঠি, অর্থাৎ এই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, তার জন্যে কিন্তু কিছু হ্যাঁ আর না আছে। কি কি হ্যাঁ না আছে চলুন দেখে নিই। বলছে পরিবারের বার্ষিক আয় কি 8 লক্ষ টাকার বেশি? যদি আপনার পরিবারের বছরে আয় যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি পাবেন না। তো সেই কারণে যদি হ্যাঁ হয় হ্যাঁতে ঠিক দেবেন, যদি না হয় নাতে ঠিক দেবেন। অবশ্যই আপনার যদি না থাকে না করবেন, না হলে কিন্তু হ্যাঁ করলে কিন্তু আর এই সুবিধা পাবেন না। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয়। ইনকাম ট্যাক্স কারা দেয়? যারা সরকারি কাজ করে তারাই ইনকাম ট্যাক্স দেয়। তো তেমন হলে কিন্তু হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। হ্যাঁ দেওয়া মানে কিন্তু বোঝাই যাচ্ছে পাবে না, এবং না দেওয়া মানে সে পাবে, অর্থাৎ যে পায় না সে তো না দেবেই। এরপরে দেখুন এই লাইনটা আমি কিন্তু একটু অন্য কালার দিয়ে বলছি, এই লাইনটা কিন্তু অনেকে ভুল করছে, এটা কিন্তু একটু বুঝুন ভালো করে। এইটা কি বলছে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এইটার মানে কি বলছে। ঠিক আছে, গুগলে বা চ্যাট জিপিটিতে যেখানে হোক দিয়ে দেখবেন। আমি নিজেই দেখিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই কী লেখা আছে। বলছে এসআইআর, যে এসআইআরের সময় বলছে ডব্লিউবিএলএ মানে কি, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সময়, এসআইআরের সময় 2026 নির্বাচনের জন্য এএসডিডি তালিকায় নাম পাওয়া গিয়েছে কি? তার মানে কি, এর মানেটা হলো এএসডিডি মানে কি, অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিট আর ডেথ। অর্থাৎ কি, একটা লিস্ট বেরিয়েছিল আপনারা জানেন, যেখানে অ্যাবসেন্ট আছে কি না, সেই ভোটার অ্যাবসেন্ট আছে কি না, সেই ভোটার শিফট হয়েছে কি না, সেই ভোটারের নাম ডিলিট হয়েছে কি না, সেই ভোটার ডেথ হয়েছে কি না, এমন করে কিন্তু নামের উপরে, তাদের ভোটার লিস্টের নামের উপরে কিন্তু লেখা চলে এসেছিলো। তো সেই লিস্টে কি আপনার নাম আছে? আপনার যদি সেই লিস্টে নাম থাকে তাহলে আপনি হ্যাঁ দিন, আর আপনার যদি না থাকে অবশ্যই আপনি না দেবেন। এটা কিন্তু অনেকে মনে করছে যে এসআইআর এর লিস্টে কি নাম এসছে, কিন্তু সেটা না। আপনারা দেখছেন এটা বলা আছে এএসডিডি, আমি কিন্তু এটাই কিন্তু পেয়েছি। আপনারা কিন্তু তবুও একবার যাচাই করে দেখে নেবেন আমি ঠিক বলছি না কি। ঠিক আছে, আপনারা কিন্তু নিজেরাও একবার দেখে নেবেন যে এই এএসডিডি, এই কথাটার অর্থ কী। এই কথাটার অর্থ কিন্তু গুগলে কিন্তু এটাই বলছে, তাই জন্য আপনাদেরকে সেটাই জানালাম। তবু আপনারা নিজেদের দায়িত্বে একবার দেখে নেবেন। এরপর বলছে এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। মানে যদি এই যে যাদের নাম ডিলিট হয়েছে, যাদের নাম শিফট হয়েছে, তারা তো এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন করেছে, ঠিক আছে, মানে অ্যাপ্লাই করেছে। তো তাই সেখানে কি অ্যাপ্লাই করা আছে, বিচারাধীন রয়েছে? যদি হ্যাঁ সেটা হ্যাঁ দিয়ে দেবেন। এরপর বলছে সিএ আবেদন মুলতবি রয়েছে। সিএ কাদের জন্য? যারা সেই অন্য দেশ থেকে এসছে, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান দেশের নাম দেওয়া আছে না, সেসব দেশ থেকে যারা চলে এসছে তাদের যে সিএ মানে দেশের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের জন্য এটা রয়েছে। ঠিক আছে, আবেদনে কি মুলতবি রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এরপরে দেখুন আর একটা অপশান আছে, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে কি নাম বাদ দেওয়া হয়েছে? আপনার কি নামটা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ গিয়েছে? আপনি যদি সেটা জানেন তাহলে হ্যাঁ দেবেন যদি বাদ যায়, আর যদি না যায় তাহলে না দেবেন। আপনি যদি টাকা পাচ্ছেন বা এখনও টাকা পাননি সেটা আপনি ভেবে সেটা হ্যাঁ না করে দেবেন। এবার বলছি ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। মানে এই ব্যক্তি কি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে এমন কিছু? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। অবশ্যই এটা না হওয়াই উচিত, কিন্তু আপনারা ভেবেচিন্তে এটা দেখবেন যে ব্যক্তি বলছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এটা না হলে না দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন। এরপরে দেখুন নিচে আরেকটু ডিটেলস আছে, কি বলছে, আবেদনকারীর সম্মতি। এখানে আবেদনকারীর সম্মতি চাইছে, এখানে ডিক্লারেশন যেটাকে বলে, এখানে টিক দিতে হবে, এখানটাতে সিগনেচার করতে হবে, অর্থাৎ সই করতে হবে। আর সই না জানলে বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, এখানে কিন্তু লেখাই আছে। এরপর আপনার কাজ শেষ। এখানে কিন্তু ফ্রন্টলাইন কর্মী যারা কাজ করবে অফিসিয়ালভাবে, এটা কিন্তু তাদের জন্য। ফ্রন্টলাইন কর্মী সে তার নামটা লিখবে, এখানে তার পদ লিখবে, কোন পদে সে তার সিগনেচার করবে, সুপারিশযোগ্য সুপারিশযোগ্য নয়, যদি ঠিক হয় তাহলে সে হ্যাঁ করে দেবে। এরপর নিচে কিন্তু
বলছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আর আপনার কিছু করতে হবে না, এগুলো কিন্তু বলেই দিয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, আপনাকে আর কিছু করতে লাগবে না। এবারে এর সাথে কী কী ডকুমেন্টস দেবেন, আমি সোজা কথা সোজাভাবে বলছি, কোনো রকম বানানো কথা বা এখান ওখান থেকে শুনবো, কারণ এক একটা এলাকায় এক এক রকম নিয়ম চলছে। তো সেই কারণে বলছি, আপনার যে আশাকর্মী আছে তাকেই জিজ্ঞাসা করে নেবেন যে কোন কোন ডকুমেন্টস এর সাথে, অর্থাৎ জেরক্স দিতে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু বেসিক জিনিস, সবারই জানা উচিত যে কোনটা কোনটা দিতে হয়। আপনি যা যা এখানে ফিল আপ করেছেন সেইগুলোই কিন্তু জেরক্স দিতে হয়। এছাড়াও বাড়তি কিছু দিতে হয়, তো সেই বাড়তি জিনিসটা আপনি আশাকর্মীর থেকে জেনে নেবেন। কী কী, এখানে আধার কার্ড ডিটেলস দেওয়া হয়েছে, আধার কার্ড দেবেন। ভোটার কার্ড ডিটেলস দেওয়া হয়েছে, ভোটার কার্ড দেবেন। স্বাস্থ্যসাথীর কার্ডের ডিটেলস দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথীর কার্ড দেবেন। ব্যাস এইটুকুই। আর যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড যদি দিতে বলে দেবেন। হ্যাঁ, প্যান কার্ডের নাম্বার দেওয়া হয়েছে, প্যান কার্ডের জেরক্স দেবেন। ব্যাস, এটা তো বেসিক জিনিস। এটা আবার বলতে লাগে যে কী কী জেরক্স দিতে হবে, এটা তো বেসিক। এবারে আপনার আশাকর্মী যদি বলে যে এছাড়াও যদি কিছু দিতে হয় তাহলে সেটা দেবেন, আর না হলে না দেবেন। ব্যাস, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ফর্ম ফিল আপটা যেভাবে করতে হবে আমি আমার মতামতটা জানালাম। এবার আপনাদের হিসাব অনুযায়ী আপনারা দেখে আপনাদের বিচারে আপনারা করবেন। থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।